ঢাকার রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির মন্তব্য। এবার ডিভি লটারি কর্মসূচি বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি বছর সর্বোচ্চ 50,000 ভিসা দেয় আমেরিকা। প্রাপ্য সম্মান দেওয়া হলে ইউক্রেনের পর রাশিয়া আর কোনো যুদ্ধে জড়াবে না, জানালেন পুতিন। গোপনে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ইসরায়েলের ভূমিকা, আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। এবং যুক্তরাষ্ট্র ইউরোপে ভৌতিক চাকরির বিজ্ঞাপনের সংকটে চাকরি প্রার্থীরা, অনলাইনে চাকরির বিজ্ঞাপনের 22% নেই বাস্তব অস্তিত্ব। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ঢাকার রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি এখন ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। এছাড়া বাংলাদেশে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের কথাও উঠে আসে আলোচনায়। কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির প্রতিবেদনে বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বাংলাদেশের রাজনীতি, নিরাপত্তা উদ্বেগ আর আঞ্চলিক প্রভাব সব মিলিয়েই ঢাকাকে ঘিরে নয়াদিল্লির দুশ্চিন্তা বাড়ছে। সংসদে পেশ করা প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলেছে, বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিক অস্তিত্বের হুমকি না হলেও এটি ভারতের জন্য একটি গভীর ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরীক্ষা। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে ভারত, এমনই তথ্য উঠে আসে প্রতিবেদনে। রাজনৈতিক পট পরিবর্তন, প্রজন্মগত দূরত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের প্রবণতা ভবিষ্যতে উদ্বেগ বাড়াতে পারে বলে মন্তব্য করে কমিটি। And after all these years, we cannot suddenly abandon the people of Bangladesh. এছাড়া বাংলাদেশের পরিস্থিতিকে কমপ্লেক্স অ্যান্ড ইভলভিং আখ্যা দিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা, মানবাধিকার লঙ্ঘন ও গণমাধ্যমের ওপর চাপের কথা তুলে ধরেছে কমিটি। একই সঙ্গে ইসলামিক মৌলবাদী শক্তির পুনরুত্থান এবং চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের দিকেও ইঙ্গিত করা হয়েছে। রিপোর্টে শেখ হাসিনার ভারতে অবস্থানকে মানবিক সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা হলেও তাকে কোনো রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়। এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশ হলো যখন ঢাকায় ভারত বিরোধী উত্তেজনা নতুন করে সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে। আরাফাত ইয়াসার, আরটিভি। এবার ডিভি লটারি কর্মসূচি বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি ও MIT-তে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর এই সিদ্ধান্ত ঘোষণা করল মার্কিন প্রশাসন। ডিভি লটারি কর্মসূচির আওতায় প্রতি বছর সর্বোচ্চ 50,000 ভিসা দেয় আমেরিকা। আরও জানাচ্ছেন আব্দুল মালেক। যেসব দেশে যুক্তরাষ্ট্রের অভিবাসনের হার কম, সেসব দেশের নাগরিকদের মধ্যে লটারির মাধ্যমে এই ভিডি ভিসা দেওয়া হয়। তবে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে নিউ ইয়র্ক সিটিতে একটি ট্রাক হামলায় 8 জন নিহত হওয়ার পর ট্রাম্প আগের এই কর্মসূচি বন্ধ করার জন্য লড়াই করেছিল। এছাড়া ওই হামলার দায়ে একাধিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ইসলামিক স্টেট সমর্থক উজবেকিস্তানের নাগরিক সাইফুল্লাহ সাইফও VD1 কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এসব তথ্য দেন। গেল বৃহস্পতিবার মৃত অবস্থায় পাওয়া সন্দেহভাজন ব্যক্তি একজন পর্তুগালের নাগরিক। তিনি 2017 সালে ডাইভার্সিটি ভিসা বা গ্রিন কার্ড কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরে গ্রিন কার্ড পান। ট্রাম্পের নির্দেশে এই ভিসা কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে ক্রিস্টি নোম বলেন, ভবিষ্যতে ভয়াবহ কর্মসূচির কারণে আর কোনো আমেরিকান যেন ক্ষতিগ্রস্ত না হয়। এর আগে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সিরিয়া সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 5টি দেশের নাম নতুন করে যুক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন তালিকায় রয়েছে ফিলিস্তিনও। এর ফলে এইসব দেশ ও ভূখণ্ডের নাগরিকরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মূলত অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের তালিকা আরও বড় করছে।
ফিলিস্তিন ছাড়াও তালিকায় থাকা নতুন 5টি দেশ হলো সিরিয়া, বুর্কিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান। এর আগে গত জুনে 12টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো ইরান, আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, এরিত্রিয়া, হায়াতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন, তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র বলা হয়নি। এমনকি অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড বলতে নারাজ ট্রাম্প প্রশাসন। নথিতে ফিলিস্তিনিদের পিএ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ওয়াশিংটনের ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়, তাদের একজন পরে মারা যান। এরপর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে আরও বেশি কঠোর অবস্থান নেয়। ওই ঘটনার প্রতিক্রিয়ায় তৃতীয় বিশ্ব থেকে অভিবাসনের ওপর স্থায়ী স্থগিতাদেশ ঘোষণা দিয়েছে ট্রাম্প। এরও কয়েক সপ্তাহ পর তিনি ভ্রমণ নিষেধাজ্ঞারও আওতা বাড়ালেন। আব্দুল মালেক, RTV। প্রাপ্য সম্মান দেওয়া হলে ইউক্রেনের পর রাশিয়া আর কোনো যুদ্ধে জড়াবে না বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বছরের শেষ ব্রিফিংয়ে পুতিন জানান, পারস্পরিক সম্মান বজায় রাখলে আর কোনো অভিযান হবে না। এ সময় ইউরোপে হামলার পরিকল্পনার দাবিও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। তবে এর জন্য রাশিয়ার দিকে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের শর্ত পুতিনের। এদিকে একই দিনে ইউক্রেনের ওডেসায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 15 জন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সে কুলেবা এ তথ্য নিশ্চিত করেছেন। গাজা থেকে গোপনে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ইসরায়েল সংশ্লিষ্ট একটি শেল কোম্পানির ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মানবিক সহায়তার আড়ালে বিপুল অর্থের বিনিময়ে ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা হচ্ছে, যা কার্যত অঞ্চলটিকে জাতিগতভাবে শূন্য করার একটি নীরব পরিকল্পনার অংশ হতে পারে। আল জাজিরার এই অনুসন্ধানী রিপোর্টের বিস্তারিত তুলে ধরছেন আরাফাত ইয়াসার। নাম মানবিক সংস্থা, কাজ গোপন উচ্ছেদ। আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে আল মাজদ ইউরোপ নামক একটি অন্ধকার সংগঠনের কথা, যারা গাজা থেকে ফিলিস্তিনিদের গোপনে বিদেশে পাঠানোর কাজে জড়িত। গত 13 নভেম্বর দক্ষিণ আফ্রিকাগামী একটি রহস্যময় ফ্লাইটে 153 জন ফিলিস্তিনিকে নেওয়া হয় গাজা থেকে। জোহানেসবার্গের ওয়ারটাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের ইসরায়েলের এক্সিট স্ট্যাম্প না থাকায় প্রথমে প্রবেশ করতে দেয়া হয়নি। 12 ঘন্টা বিমানে আটকে থাকার পর মানবিক বিবেচনায় তাদের নামতে দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে তিনি স্বীকার করেন বিষয়টি সন্দেহজনক এবং তদন্ত প্রয়োজন। আল জাজিরার তথ্য অনুযায়ী আল মাজদ ইউরোপ নিজেকে জার্মান ভিত্তিক মানবিক সংস্থা হিসেবে পরিচয় দিলেও বাস্তবে এর কোনো আইনি অস্তিত্ব নেই। ভুয়া ওয়েবসাইট, মিথ্যা ঠিকানা ও বানানো মানবিক কার্যক্রমের দাবি করা হয়েছে। ফ্লাইটে যাওয়া এক যাত্রী জানান, শুরুতে বিনা খরচে গাজা ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে জনপ্রতি $2,000 থেকে $2,500 পর্যন্ত নেওয়া হয়। পরিবার ছাড়া কাউকে নেওয়া হয়নি এবং যাত্রার তথ্য গোপন রাখতে বাধ্য করা হয়। যাত্রীরা জানান, কেরেম শালোম ক্রসিং দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের রামন বিমানবন্দরে নেওয়া হয়। নতুন একটি এয়ারলাইন ফ্লাইওয়ের বিমানে কোনো প্রস্থান সিল ছাড়াই তাদের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। আল জাজিরার অনুসন্ধানে আরও উঠে এসেছে, এসব ফ্লাইট সমন্বয়ে জড়িত একাধিক ব্যক্তি ও ভুয়া কোম্পানির সঙ্গে ইসরায়েল নাগরিকদের সংযোগ রয়েছে। ইসরায়েল প্রকাশ্যে স্বেচ্ছা অভিবাসন পরিকল্পনা থেকে সরে আসার কথা বললেও আল জাজিরার অনুসন্ধান বলছে ভিন্ন কথা। ধারাবাহিকভাবে পরিচালিত এসব গোপন ফ্লাইট গাজা থেকে ফিলিস্তিনিদের নীরবে সরিয়ে নেয়ার একটি সুসংগঠিত প্রক্রিয়ার ইঙ্গিত, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিচ্ছে। আরাফাত ইয়াসার, RTV। বিশ্বজুড়ে বেকারত্বের চাপের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তরুণ চাকরি প্রার্থীদের জন্য নতুন এক সংকট ঘোষ জব বা ভৌতিক চাকরির বিজ্ঞাপন। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, গত বছর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে অনলাইনে প্রকাশিত চাকরির বিজ্ঞাপনের প্রায় 22%-ই কোনো বাস্তব অস্তিত্ব ছিল না। বিষয়টি তুলে ধরেছে ব্রিটিশ গণমাধ্যম BBC। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। চাকরির বিজ্ঞাপন আছে, আবেদনও চলছে, কিন্তু নিয়োগ নেই। গল্পের মতো শোনালেও যুক্তরাষ্ট্র ও ইউরোপে এখন এটাই বাস্তবতা। ঘোস্ট জব নামে পরিচিত এসব ভৌতিক চাকরির বিজ্ঞাপন চাকরি প্রার্থীদের হতাশা ও অনিশ্চয়তা বাড়াচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয় নিয়োগ সফটওয়্যার প্রতিষ্ঠান গ্রিন হাউসের গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে গত বছর অনলাইনে দেয়া চাকরির বিজ্ঞাপনের প্রায় 22% ছিল ভৌতিক। যুক্তরাজ্যে জীবন বৃত্তান্ত ভিত্তিক আরেক গবেষণায় দেখা যায় দেশটিতে চাকরির বিজ্ঞাপনের 34%-এরই কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত অগাস্টে দেশটিতে শূন্য পদ ছিল 72 লাখ, কিন্তু নিয়োগ পেয়েছেন মাত্র 51 লাখ মানুষ। বিশেষজ্ঞদের মতে এ ব্যবধানের পেছনে বড় কারণ হতে পারে ভুয়া চাকরির বিজ্ঞাপন। এ সমস্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের চাকরি প্রার্থী এরিক থমসন। শত শত আবেদনের পরেও কোনো সাড়া না পেয়ে তিনি বুঝতে পারেন অনেক চাকরিরই অস্তিত্ব নেই। পরে তিনি ভৌতিক চাকরির বিজ্ঞাপন নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেন এবং কংগ্রেসে একটি আইন প্রণয়নেরও উদ্যোগ নেন। প্রস্তাবিত আইনে ভুয়া বিজ্ঞাপনের বিরুদ্ধে শাস্তি, নিয়োগ শেষ হলে বিজ্ঞাপন প্রত্যাহার এবং নিয়োগ প্রক্রিয়ার নথি সংরক্ষণের কথা বলা হয়েছে। ইতিমধ্যেই 50,000-এর বেশি মানুষ এ দাবিতে অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। এদিকে কানাডার অন্টারিও প্রদেশ এ বিষয়ে সবথেকে এগিয়ে। আগামী জানুয়ারি থেকে সেখানে নিয়োগকর্তাদের জানাতে হবে পদগুলোতে সত্যি নিয়োগ চলছে কিনা। একই সঙ্গে সাক্ষাৎকারের 45 দিনের মধ্যে প্রার্থীদের উত্তর দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ঘোস্ট জব শুধু চাকরির বাজার নয়, চাকরি প্রার্থীদের মানসিক স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলছে। বিনিয়ামিন, RTV। তাইওয়ানের রাজধানী তাইপেতে ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 9 জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার স্থানীয় সময় বিকেল 5:20 হামলাটি ঘটে। তাইওয়ানের প্রধানমন্ত্রী ছো জুং তাই জানান, রাজধানীর প্রধান মেট্রো স্টেশনে স্মোক গ্রেনেড নিক্ষেপ করে পথে লোকজনকে ছুরিকাঘাত করতে থাকে হামলাকারী। এ সময় আতঙ্কিত হয়ে ছুটতে থাকে মানুষজন। এরপর পুলিশ তাকে ঘিরে ফেললে একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মারা যায় সে। তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।